Hello my students, welcome to my channel গণিতের পাঠশালা। আমরা এর আগের ক্লাসে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটাকে শেষ করেছি। আজকে আমরা সমহার বৃদ্ধি ও হ্রাস নিয়ে আলোচনা করব এবং কয়েকটা অঙ্ক করাবো। তো সমহার বৃদ্ধি ও হ্রাস বলতে তোমরা কি বুঝো? ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। তো এটা হতে গেলে কোনো কিছু বস্তু বা জিনিস একটা নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট হারে যখন বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো সমহার বৃদ্ধি বা ইউনিফর্ম রেট অফ কি ইনক্রিজ অর ইউনিফর্ম রেট অফ কি ডিক্রিজ। এই যে দুটো চ্যাপ্টার দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখতে পাচ্ছ সমহার, এই যে সমহার বৃদ্ধি ও হ্রাস, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই জিনিসটা আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাগুলো যেমন ইউজ করেছিলাম এখানেও কিন্তু আমরা সেইভাবেই ইউজ করব এবং কোনো কঠিন নাই, শুধু ক্যালকুলেশনটা একটু রাফে তোমাদের করতে হবে এই পর্যন্ত। ঠিক আছে? তো প্রথমে আমরা সমহার বৃদ্ধি আমরা কিভাবে করব, দেখো। তো আমরা সমহার বৃদ্ধির ক্ষেত্রে সমহার বৃদ্ধি এই ক্ষেত্রে আমরা তার আগে আমরা একটু পাতা নিয়ে নিই। দেখো এবার সমহার বৃদ্ধি ও হ্রাস। এই ব্যাপারটা তোমরা সহজেই বুঝতে পারবে। আমাদের মনে করো জনসংখ্যা প্রথম বছরে অর্থাৎ 2023-এর গোড়াতে ছিল একটা মনে করো 10 লক্ষ। এইবার 24-এর গোড়াতে এটা চলে গেল 10 লক্ষ 5,000 বা 6,000, এই যে বৃদ্ধি হলো। তারপরে বছরে হয়ে গেল 10 লক্ষ 10,000। একটা নির্দিষ্ট হারে যখন বাড়ে তখন আমরা সেটাকে সমহার বৃদ্ধি বলবো। সেই সমহার বৃদ্ধিটার শতকরা মানে পার্সেন্টেজটা যদি বৃদ্ধির হার সমান R% ধরলাম, ঠিক আছে। আর প্রাথমিক অর্থাৎ প্রথম বছরের মূল্য ছিল প্রথম বছরের মূল্য এটা ধরে নিলাম P, ঠিক আছে। সময়টাও ধরে নেবো আমরা, সময় ধরে নেবো, কি ধরবো, সময়টা ধরবো N। তখন আমরা N বছরের শেষে মূল্য বৃদ্ধি পেয়ে হবে কি হবে, ঠিক চক্রবৃদ্ধি সূত্র যেমন ভাবে আমরা ফর্মুলা করেছিলাম সমান P × 1 + R/100⁴ এই ফর্মুলাটাই চলে এলো। আবার হ্রাসের ক্ষেত্রে কি করব আমরা? হ্রাসের ক্ষেত্রে দেখো প্রথম বছরের কোনো বস্তুর মূল্য আমরা ধরে নিলাম P। এইবার হ্রাস পেয়েছে মানে কি, একটা নির্দিষ্ট হারে ওই বস্তুর হ্রাস পাচ্ছে। যেমন ধরো আমার যদি একটা গাড়ি এই বছরে কিনি, তাহলে ব্যবহার করার ফলে
প্রথম বছরের শেষে ওর মূল্যটা কমবে, আবার দ্বিতীয় বছরের মূল্য কমবে, তৃতীয় বছরের মূল্যটা আরও কমবে। তাই এই যে কমতে কমতে ব্যবহারের ফলে হ্যাঁ একটা নির্দিষ্ট হারে যখন কমবে তখন সেটাকে বলবো সমহার হ্রাস। প্রথম বছরে বস্তুর মূল্যটা পি ধরলাম, ঠিক আছে। হ্রাস বৃদ্ধির হার ছিল, এখানে হ্রাসের হার R%, এটা ধরলাম। সময়টা n বছরের শেষে মূল্য কত হবে, তাহলে n বছরের শেষে মূল্য হবে কত, মূল্য হবে ওখানে যেমন বৃদ্ধি পাচ্ছিল বলে প্লাস চিহ্ন হচ্ছিল, ঠিক সেইভাবেই এখানেও কিন্তু হ্রাস পাচ্ছে বলে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হবে। এইটাই পার্থক্য, এটাকেই বলছে সমহার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এর মধ্যে কোনো কিচ্ছু নেই। যেমন আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সময় বা চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বার করার যে সূত্র ব্যবহার করেছি সেই সূত্রটাই ব্যবহার করব। কেবলমাত্র বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হবে এবং হ্রাসের ক্ষেত্রে মাইনাস হবে। আবার যদি এই হ্রাস বা বৃদ্ধি যদি বিভিন্ন বছরে বিভিন্ন হয়, প্রথম বছরে বৃদ্ধি যদি প্রথম বছরে ঠিক ওই ধরনেরই হবে। প্রথম বছরের বৃদ্ধির হার, বৃদ্ধি বা হ্রাসের হার দুটো একসঙ্গে করছি, হ্রাসের হার R1% এবং দ্বিতীয় বছরে R2% হয়, তাহলে সূত্রটা কিন্তু একটু পাল্টে যাবে। তখন সূত্রটা কি হয়ে যাবে, এরকম হবে, দেখো, P ইন্টু 1 প্লাস মাইনাস দিয়ে দিলাম, বৃদ্ধির বেলায় প্লাস ধরবে, হ্রাসের বেলায় মাইনাস ধরবে, R/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রটা, হ্যাঁ এইটা দেখো, এই n আর থাকবে না, তখন আমরা এখানে R1 লিখব, আর দুটো বছরের ক্ষেত্রে ধরবো আমরা, দুটো বছরের ক্ষেত্রে। তাহলে এইখানটাতে আমার দেখো, তখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমি কি ধরেছিলাম, দ্বিতীয় বছরের ক্ষেত্রে সুদের নয়, বৃদ্ধি বা হ্রাসের হার, বৃদ্ধি বা হ্রাসের হার কি ধরেছি, R2%। অতএব দ্বিতীয় বছরের ক্ষেত্রে বৃদ্ধি হ্রাস বা, তাহলে দ্বিতীয় বছরের শেষে, তাহলে তৃতীয় বছরের কত দাঁড়াবে, তৃতীয় বছরের প্রথমে মূল্য কত দাঁড়াবে, মূল্য হবে, একবারে লিখে দিচ্ছি, P ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100। এইভাবে আমরা ঠিক চক্রবৃদ্ধি যেমন করেছিলাম, সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ, দুটো পার্সেন্টেজ দুরকম যদি হয়, প্রথম বছরে একরকম পার্সেন্টেজ বৃদ্ধি বা হ্রাসের, দ্বিতীয় বছরে একরকম, তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইবারে আমরা অঙ্কতে যাব। দেখো, প্রথম অঙ্ক, কোনো গ্রামের জনসংখ্যা প্রতি বছর 10% সমহারে বৃদ্ধি পায়। গ্রামের বর্তমান জনসংখ্যা কত, 5000 হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে। এই যে 3 বছর পর, তাহলে আমার এনটা হয়ে যাবে 3, আর সমহার বৃদ্ধি, তাহলে আরটা হচ্ছে 10%, আর বর্তমান জনসংখ্যা যেটা দিয়েছে 5000, সেটাকে আমরা পি ধরবো। তাহলে প্রথমে ডেটাগুলোকে লিখে নাও। বর্তমান জনসংখ্যাটা, গ্রামের বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে
বর্তমান জনসংখ্যা দেখো বর্তমান জনসংখ্যা পি জনসংখ্যাটা পি সমান 5000 জন, এটা লিখে নিলে। সমহার বৃদ্ধির হারটাও লিখে নাও। সমহার বৃদ্ধির হার সমান 10% লিখে দাও। সময়টা লিখে দাও, সময় 3 বছর। আমার প্রশ্ন কি 3 বছর পর জনসংখ্যা কত হবে? অতএব 3 বছর পর জনসংখ্যা হবে কি হবে জনসংখ্যাটা? ওই যে সূত্রটা একবার লিখে নাও, প্রথম অঙ্ক করছো, p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এই সূত্রতে মানগুলোকে বসিয়ে দাও। তাহলে কি দাঁড়াবে? p কত আছে? p এর জায়গায় বসাবে 5000 আছে, p এর জায়গায় 5000। 1 + rটা কত আছে? দেখো rটা আছে 10%, আর সময়টা আছে 3 বছর। rটা আছে 10%, লেখো এখানটাতে 10%, আর সময়টাতে লেখো 3 বছর। তাহলে কত দাঁড়াবে? এই ক্যালকুলেশনটা করতে হবে, এতজন হবে ক বছর শেষে? 3 বছর শেষে। তাহলে আমি ক্যালকুলেশনটা করার জন্য এইখানটাতে 5000 যা আছে থাকলো, এবারে 1 এইখানটা করে নাও, একটা কেটে গেলে 10 লসগু হলো, 10 আর 11/10 তার হোল কিউ আছে, এর মানে কি 3 বার লিখতে পারো, 3 বার লিখে নাও। 11 বাই 10 এর কিউ আছে, 10 এর কিউ, তাহলে 3 বার 10 করে নাও জন। এবারে 3টে শূন্য দেখো কেটে যাবে, কিচ্ছু করার নাই। দেখো এইটা কাটলো, তাহলে কি পড়ে রইলো? 11 এই যে 11 আর 55 রইলো। তাহলে 121কে 55 দিয়ে গুণ করে নাও, 121কে 55 দিয়ে গুণ করে নাও 121কে, কারণ 11 121 হয়। কারণ আমি এই সাইডে লিখে দিচ্ছি, দেখো 11 × 11 সমান 121। এই 121কে তুমি গুণ করে নেবে 55 দিয়ে, তাহলে এটাকে 55 দিয়ে গুণ করতে হবে, গুণিত 55। 5 × 5, 5 × 2 = 10, 5 × 5 = 6, 5 0 6 কত হলো? 5 5 6 6। তাহলে এই গুণটা করার পর হয়ে গেল, দেখো 66 55, এটা সমান 66 55। এই জনসংখ্যাটা দাঁড়াবে 3 বছর পর। ক্লিয়ার হয়েছে তো? এর মধ্যে কোনো তফাৎ নাই। আমরা তো চক্রবৃদ্ধিটা যেমন করে করেছি এখানেও তাই, ওখানে টাকার ব্যাপার ছিল, এখানে জন থাকতে পারে। তাহলে এখানে আমার প্রথম বছরে জনসংখ্যাটা কত ছিল? 5000। বৃদ্ধির হারটা কত? 10%, আর সময় বলে দিয়েছে 3 বছর। তাহলে n সমান 3 বসালাম, r সমান 10 বসালাম, p সমান 5000 বসালাম। এরপর হোল কিউ আছে, তাহলে হোল কিউ আছে বলে 11 × 11 × 11 করলাম এখানটা, আর 3টে শূন্য তো কেটেই গেল 5000 ছিল বলে। ঠিক আছে, নিয়ে তারপর 11 গুণ আমরা মুখস্থ আছে 121, 121কে 5 আর 11 গুণ করলে 55 হয়, 55 দিয়ে গুণ করে নিলাম, শর্টকাটে বেরিয়ে গেল এত। বেশ, নেক্সট অঙ্ক। এবার দেখো মূল্যটা কমবে, যন্ত্রের মূল্যটা যত দিন যাবে আস্তে আস্তে কমবে, তাহলে এটার হ্রাস বলে। সমহার কেন না, একটা নির্দিষ্ট রেটে হ্রাস বৃদ্ধি হবে। ঠিক আছে, এইবার এখানে প্রতি বছর একটা নির্দিষ্ট হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে রেটটা বলে দেয় নাই। রেটটা যন্ত্রটি বার্ষিক অবচয়ের মূল্যটা, অবচয়ের হারটা চেয়েছে,
অর্থাৎ কত পার্সেন্ট হারে কমছে মূল্যটা। প্রথমে 2014 সালে যখন যন্ত্রটির মূল্য ছিল 25,000 টাকা, এবার কমছে, সেইটা 19,360 টাকা হলো। দেখো ক বছর হচ্ছে, 14 থেকে 16 ক বছর হয়, 2 বছর। তাহলে 2 বছরে কমে এটা হচ্ছে। তাহলে প্রথমে আমার একটা ব্যাপার দেখো, যেটা দেওয়া নাই, ধরি অবচয়ের মূল্য, এটা আমরা ধরে নেব। ধরি, দেখো ধরি অবচয় বার্ষিক অবচয়ের হার, অবচয়ের হার লিখে দাও, তার মানে বার্ষিক বোঝাবে। অবচয়ের হার বার্ষিক, এটা বার্ষিকই বটে, R%, এটা বার্ষিক মনে করবে, ঠিক আছে, এটা বার্ষিক। কিন্তু বেশ, পি মানে প্রথমে যেটা ছিল মূল্যটা, প্রথমে মূল্য ছিল 25,000 টাকা, তাহলে 25,000 টাকাটা লিখে নাও, 25,000 টাকা মূল্য ছিল পি। এরপর এই মূল্যটা হ্রাস পেয়ে কত দাঁড়াচ্ছে, 19,360। আমি এটাকে এ ধরলাম, অবমূল্যায়ন বা অবচয়ের পর এর মূল্যটা 2 বছর পর 19,360 টাকা হয়ে গেল। সময়টা কত, 14 থেকে 16, তাহলে 2 বছর। সময়টা কত হচ্ছে, 2014 থেকে 2016, সময়টা আমরা বার করে নিলাম 2 বছর, ঠিক আছে। অতএব এ সমান আমার বার করে নিতে হবে, এ সমান কী করে বার করব, পি ইন্টু, অর্থাৎ 25,000 এটা ব্র্যাকেটে লিখলাম, 1 প্লাস আর আমার দেওয়া নাই, আরটাই আমার অঙ্কের প্রশ্ন, এবং এনটা কত, 2, ঠিক আছে। এই টাকাটা আমার হলো। এবারে ক্যালকুলেশন একটু ছোট করে নাও, তাহলে কি হবে না, এই ক্ষেত্রে এইটাই প্রশ্নানুসারে, এই যে 19,000 দেখতে পাচ্ছ, হ্যাঁ, প্রশ্নানুসারে এইটাই কিন্তু দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে 19,360, এটা 2 বছর পর মূল্য দাঁড়াচ্ছে, আমারও এইটাই 2 বছর পর মূল্যটা দাঁড়াচ্ছে। তাহলে এইটাই প্রশ্ন অনুসারে আমি করে দেবো। কি করব, দেখো এখানটা লিখবো, প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে কি লিখবো, 25,000 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার সমান 19,360, 19,360। বেশ, পেজ, পরের পেজে যাও, তাহলে অর দাও, 25,000 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার, ক বছর ছিল, 2 বছর, এখানে 2 সমান, দেখে নাও অঙ্কতে কত ছিল, 19,360। তাহলে এইখানটা লিখে দাও, প্রশ্ন অনুসারে এখানে কি লিখবো, 19,360 और 1 प्लस r बाय 100 होल स्क्वायर समान 19,360 बाय 25,000, একটা কেটে গেল। এরপর তুমি কত দিয়ে কাটবো এটাকে, 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 4 16, 3 33, 4 8 32, 1 16, 4 4 16, এটা কেটে দাও, 4 6 24, ঠিক আছে, 1 10, 4 দুগুণে 8, 4 5 20, এই 625 হলো। এরপরে আর কাটাকাটি যদি যায় ভালো, আর তা না হলে এটা বর্গমূল করে দিলেও চলবে। 484, এটা কত কত হয়, এটা দেখো 5 দিয়ে তো কাটবেই না, 5 এটা 4 আছে বলে 5 দিয়ে কাটবেই না, 2 দিয়েও কাটবে না। তো এই 484টা বর্গমূল করা যায় কিনা দেখে নিতে পারো, তাহলে তোমার অঙ্কটা অনেক সুবিধা হয়ে যাবে। 484টা
2 2 4 এবারে এইখানটাতে 2 2 2 4 হয়েছে, এখানে 2, তাহলে 84টা নামলো। 84টা যদি নামে, 2টা ডবল হয়ে গেল 4, হ্যাঁ, এবার আবার 2 দিয়ে যদি যায় তাহলে 2 এখানে 2 নামাও, 2 2 4 2 4 8। তাহলে আমার একটা জিনিস কি সুবিধা হবে দেখো, আমি বর্গমূল করে নিলাম মানে কি, বর্গমূল করে নিলাম মানে দেখো এটা বর্গমূল করে নিলাম, 484টা হয়ে গেল 22 বাই 600, 25 25 625 হয়, তাহলে এখানে আমি 25 লিখে দিলাম, তার হোল স্কোয়ার করলাম, ভালো করে বোঝার চেষ্টা করো। আর এই দিকটা কি ছিল, অর দিয়ে দাও, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এইটা অর কি দাঁড়াবে এবার, উভয় দিকে বর্গ আছে, তাহলে বর্গটা কেটে গেল, 1 প্লাস আর বাই 100 সমান 22 বাই 25, 22 বাই 25, और আর বাই 100 সমান কত দাঁড়াবে, 22 বাই 25 মাইনাস 1। এখানে একটা এইটা ইয়ে হয়েছে 19,360 মাইনাস হচ্ছে এটা এইখানটাতে 19,360, এইটা দাঁড়াচ্ছে কমে গিয়ে এই, হ্যাঁ এটা হ্রাস আছে, তাহলে কি হয় ফর্মুলাটা, এটা তো হ্রাস পাচ্ছে, এখানটা মাইনাস করতে হয়, এখানটা হ্রাসের ফর্মুলাটা কখনো প্লাস হয় না, এখানটা মাইনাস করে দাও, নিয়ে এখানে মাইনাস হয়, এই জায়গাটা মাইনাস হবে, তাহলে হ্রাস হয়, হ্রাসের ক্ষেত্রে প্লাস হয় না, এটা কি হয়ে যাবে তাহলে 1 মাইনাস আর বাই 100 এটা হয়ে যায়, ঠিক আছে, হ্রাসের ক্ষেত্রে মাইনাস হয়, বেশ এটাও কারেকশন করে নাও, এইখানটা মাইনাস হয়, এখানটা 1 মাইনাস এইটা হবে, এখানে তাই করে নাও, 1 মাইনাস এটা হবে, ভালো করে দেখো এখানটা তাই হবে, 1 মাইনাস আর বাই 100, এখানটা তাই করতে হবে, এটা হয়ে যাবে 1 মাইনাস আর বাই 100, ঠিক আছে, এইটা সমান এইটা হলো, তাহলে মাইনাস আর বাই 100 সমান, এখানে মাইনাস চলে আসবে, হ্যাঁ মাইনাস কত আসবে 1, এবার উভয় দিকেই মাইনাস আসছে, তাহলে আর বাই 100 সমান মাইনাস আর বাই 100 সমান মাইনাস 1, এটা 25 গেলে মাইনাস 3 25, মাইনাস 3 25, ঠিক আছে, তাহলে আমার মাইনাসটা উভয় দিকে কেটে গেলে আর সমান হয়ে যাবে কত 12, কি করে হবে না 25 4 হয়, 25 এখানটাতে কেটে 4 হলো, তাহলে আর সমান কত দাঁড়াবে, আর সমান দাঁড়াবে 4 3 12, আর সমান কত দাঁড়ালো, আর সমান দাঁড়ালো আর সমান 12%, এইটা দাঁড়াবে আর সমান 12%, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো 12% দাঁড়ালো। এরপর একটি শহরের বর্তমান, পরের অঙ্কতে যাচ্ছি, জনসংখ্যা 2 লাখ, যদি জনসংখ্যা প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে এখানটা কি হয়েছে
দ্বিতীয় বছরের শেষে চেয়েছে। এই অঙ্কটাতে লাস্টে কত পার্সেন্ট আছে? দেখো, প্রথম বছরে বর্তমান জনসংখ্যাটা দেওয়া আছে, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে বার করতে বলেছে। এক্ষেত্রে দেখো পি দেওয়া আছে, ভালো করে দেখো, পি সমান 2 লক্ষ দেওয়া আছে, পিটা দেওয়া আছে। এরপরে দেখো R1 মানে প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধির হার দিয়েছে 10%, দ্বিতীয় বছরে মানে হচ্ছে R2 লিখবো, এটা প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধি হার 10%। এবার দ্বিতীয় বছরে যেটা হচ্ছে, দ্বিতীয় বছরে কি বললাম, R2, এটা 10% দিয়েছে, এটা থাকলো। আর দ্বিতীয় বছর হচ্ছে R2, এটা কিন্তু 15% হারে বাড়ছে। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা হবে 2 বছরের শেষে, তাহলে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা হবে কি হবে? জনসংখ্যা বাড়ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু সমহার বৃদ্ধির ফর্মুলাটা বসবে, এ সমান, এটা কিন্তু বাড়ছে বলে এটা হয়ে যাবে 1 প্লাস পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস, এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে যেমন ছিল, এটা কিন্তু R2 বটে, এটা R2, বেশ। এরপর পি এর মান তুমি বসিয়ে নাও, 2 লক্ষ হলো, বেশ। R1 এর মান বসাও, 10-এর 100 হয়ে গেল এখানটা। R2 র মান বসাও, 15/100 করে নাও, এইখানটা এতজন হবে। এরপরে আমি কি করব, একটু ক্যালকুলেশন করার জন্য একটু ছোট করে নিতেই পারি, এই শূন্যটা এটা কেটে দিলাম, আর এইখানটাতে আমি কাটতে পারি 5 3 5 20, ঠিক আছে, এইভাবে করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে 2 লক্ষ যেটা আছে লিখলাম, আর এইখানটাতে দেখো 10 আর 1 11 10 হয়ে গেল, এখানটা 10 লসাগু হলে 11 10 হলো। আর এইখানটা দেখো 20 যদি লসাগু হয়, 20 আর 3-এ 23/20 হচ্ছে, 20 আর 3-এ 23/20 হলো জন। এবারে ছোট করে দাও, ছোট করলে কত হবে? এটাও কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কাটলাম, 2 দিয়ে ভাগ করলে এইখানটাও কমে যাবে, এইখানটা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পড়ে রইল কত? 3টে শূন্য পড়ে রইল, ঠিক আছে, 2টো শূন্য চলে গেছে, 3টে, 1000 রইল। নেক্সট হবে 1000 গুণিত 11 গুণিত 23, পরের পাতায় যাও, 1000 গুণিত 11 গুণিত 23 সমান 1000 11 গুণিত 23, এই সাইডে 23 আর 11 গুণ করে নাও, 3 2 3 2 3 5 2 3 5 2 253 হলো এখানটা। আর 3টে শূন্য আছে, ভালো করে দেখো, এখানে 253 আর এখানে 3টে শূন্য, সমান, এখানে সমান দিয়ে দাও, সমান 253 3 জন, এইটা অ্যান্সার হলো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা কি দেখলে না, এখানে প্রথম বছরে জনসংখ্যা
দেখো এখানে অঙ্কটাতে কি বলেছিল ভালো করে বুঝো। জনসংখ্যাটা ছিল দেখো 2 লক্ষ। প্রথম বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 10%, দ্বিতীয় বছরে জনসংখ্যা বৃদ্ধির হার দেখতে পাচ্ছ 15%, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা কত হবে এটা আমার প্রশ্ন। তো যেহেতু এটা বৃদ্ধি, যেহেতু এটা বৃদ্ধি তাহলে দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা হবে এ ধরে নিলাম, তাহলে p × 1 + r1/100। ভালো করে দেখো, যেহেতু দুবার সুদের মানে সুদ নয়, বৃদ্ধির হারটা প্রথম বছরে একরকম, দ্বিতীয় বছরে একরকম, সেই জন্য দেখো একটাতে r2/100 হয়েছে, একটাতে r1/100 হয়েছে। তাহলে p এর জায়গায় 2 লক্ষ টাকা বসালাম। এই অঙ্কটা ICSE পড়েছে 15 সালে, ঠিক আছে? বেশ, এরপর দেখো এখানটা দেখো 11/10 হলো, কাটাকাটি করে 10 লসাগু হয়েছে, 10 আর 1 11। আবার এইখানটা দেখো 5 × 3 = 15, 5 × 20 = 100। এবারে আবার 20 লসাগু হয়ে 20 আর 3 23/20 নিয়ে, ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ। আজকে আমরা এটা যেটা আলোচনা করলাম সেটা কি হলো, সমহার বৃদ্ধি ও সমহার হ্রাস এবং উদাহরণ অঙ্ক, আর কি করলাম না কোন ফর্মুলায় হবে সেটা নিয়ে আমরা এই ক্লাসটাতে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার মিট করছি।